We are living in a stage of global warming. Heat waves are increasing day by day. Common people are suffering from heat wave. The Shah Rukh Khan had a heat stroke. Heat related যে illness সেটা বাচ্চাদের আর elderly. These are the two common groups that are predisposed to develop heat related illness. তো হিট রিলেটেড যে ইলনেস সেটা মাইনর হতে পারে বা মেজর হতে পারে। তো মাইনর হিট রিলেটেড ইলনেসের মধ্যে পড়ছে হিট ক্র্যাম্পস অ্যান্ড হিট সিনকো। তেমনি মেজর হিট রিলেটেড ইলনেস হচ্ছে হিট এক্সশন আর হিট স্ট্রোক। হিট স্ট্রোক ইজ লাইফ থ্রেটেনিং। পেশেন্টের সিভিয়ার হেডেক, ভমিটিং বা সামান্য কনফিউশন হতে পারে। আর অ্যাডভান্স স্টেজে পেশেন্ট ইভেন কনভালশন বা খিচুনি হতে পারে, ইভেন পেশেন্ট কোমাতেও চলে যেতে পারে। ইন হিট স্ট্রোক ইভেন কিডনি শাটডাউন হতে পারে ইন এ ক্লোজড কার অ্যান্ড দ্য চাইল্ড হ্যাজ ডাইড বিকজ অফ হিট। তো শুধু আমাদের কান্ট্রি তো অবশ্যই গরম, বাট ইভেন ইউরোপিয়ান কান্ট্রিজ আর অলসো ফেসিং হিট ওয়েভস। তো হিট ওয়েভস are increasing day by day. Even common people are suffering from heat wave. Even celebrities are also suffering from heat wave. Even আজ আমি নিউজে দেখলাম যে শাহরুখ খান হ্যাড এ হিট স্ট্রোক। গতকাল IPL এর ম্যাচ ছিল, সেটাতে শাহরুখ খান দেখতে গেছিলেন ম্যাচ এট আহমেদাবাদ। বিকজ অফ হাই হিট, ইট ওয়াজ আই থিঙ্ক অ্যারাউন্ড 45 ডিগ্রি সেলসিয়াস। বিকজ অফ হাই হিট হি হ্যাড এ হিট স্ট্রোক অ্যান্ড হি ইজ অ্যাডমিটেড এট হসপিটাল। তাই আমরা ভাবলাম যে হিট রিলেটেড ইলনেস নিয়ে একটা ভিডিও বানানোটা ইম্পর্টেন্ট। তো হিট রিলেটেড অ্যাকচুয়ালি আমাদের বডির একটা ইন্টারনাল এসি মেশিন আছে। এসি যেমন টেম্পারেচার মেনটেন করছে, আমাদের বডিতেও কিন্তু একটা টেম্পারেচার মেনটেন হয় উইদিন এ ভেরি ন্যারো রেঞ্জ। তো তার জন্য বাইরে যখন গরম বেশি হয় উই টেন্ড টু সোয়েট, আমাদের ঘাম হয়। ঘাম হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম। যখন বডি ইজ লুজিং দ্য হিট, এক্সেসিভ হিট, তেমনই যখন বাইরে ঠান্ডা হয় উই টেন্ড টু শিভার। এটা শিভারিং এর কাজই হচ্ছে যে বডিতে যেটা টেম্পারেচার কমছে বিকজ অফ আউটসাইড টেম্পারেচার, বডির টেম্পারেচারকে বাড়ানোর জন্য শিভারিং হয়। তো ঘাম যেটা আমরা ডিসকাস করলাম হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম। কিন্তু যখনই বাইরের টেম্পারেচার খুব বেড়ে যায় আমাদের ঘামও তত বাড়ে স্পেশালি। তো এক্সেসিভ ঘাম হলে সেটা থেকে ডিহাইড্রেশন হতে পারে। কারণ ঘাম বেসিক্যালি যে সোয়েট বেসিক্যালি আমাদের ব্লাডে যে ওয়াটার থাকে সেটা থেকেই এই সোয়েট তৈরি হয়। আর আমাদের স্কিনে যে ব্লাড ভেসেলস থাকে সেই ব্লাড ভেসেলগুলো ডাইলেট হওয়ার জন্যই সেই সোয়েটটা ইভাপোরেট, মানে সোয়েট স্কিন সারফেসে আসে আর সেটা স্কিন সারফেস থেকে সেটা ঘামটা ইভাপোরেট হয়। আর যখনই ঘামটা ইভাপোরেট হয় তখনই বডির ইন্টারনাল টেম্পারেচারটা কমে যায়। তো বেসিক্যালি সোয়েটিং ইজ এ প্রোটেক্টিভ মেকানিজম ওয়ার বডি ট্রাইজ টু রেগুলেট ইটস ইন্টারনাল বডি টেম্পারেচার। বিকজ অফ সোয়েটিং বডি ডিক্রিজেস দ্য ইন্টারনাল বডি টেম্পারেচার। কিন্তু এক্সেসিভ সোয়েটিং হলে ডিহাইড্রেশন হতে পারে। অ্যান্ড এক্সেসিভ সোয়েটিং হলে শুধু যে ডিহাইড্রেশনও না, সেটা থেকে কারণ ঘামে যে শুধু জল থাকে সেটা না, ঘামে ইলেকট্রোলাইটসও থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড বিভিন্ন ইলেকট্রোলাইটস। তো এক্সেসিভ ঘাম হলে আপনার ডিহাইড্রেশন যেমন হতে পারে, তেমন এক্সেসিভ ঘাম হলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হতে পারে, যেমন সোডিয়াম, পটাশিয়াম এগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তেমনই এক্সেসিভ ঘাম হলে আপনার ব্লাড প্রেশারও একটু কমতে পারে। কারণ যেটা আমি অলরেডি বললাম, ঘাম হওয়ার জন্য আমাদের স্কিনের যে ব্লাড ভেসেলস আছে সেই ব্লাড ভেসেলগুলো কিন্তু ডাইলেট হতে হবে, রিল্যাক্স হতে হবে, তখনই গিয়ে স্কিনে ব্লাড পৌঁছবে এক্সেসিভ, আর সেটা থেকেই ঘাম হবে। তো ঘাম হলে বা এক্সেসিভ যখন আউটসাইড টেম্পারেচার থাকে আমাদের ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয়। তো তার জন্য সামার সিজনে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্লাড প্রেশার একটু কমের দিকে থাকে। উল্টোটা হয় উইন্টার সিজনে বডি ইজ ট্রাইং টু কনজার্ভ হিট, বডি চেষ্টা করছে হিট কনজার্ভ করতে। তো তার জন্য যে ব্লাড ভেসেলগুলো থাকে সেই ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিকশন হয়ে যায়। আর কনস্ট্রিকশন হলে কি হয়, ব্লাড প্রেশার বাড়ে। তো তার জন্য আমরা আমাদের রুটিন প্র্যাকটিসে দেখি ঠান্ডার সিজনে সাধারণত ব্লাড প্রেশার কারো বেড়ে যায়। তো তার জন্য আমাদের ব্লাড প্রেশার মেডিসিন একটু চেঞ্জ করতে হয় বা ডোজটা একটু বাড়াতে হয়। উল্টোটা হয় ইন হট ক্লাইমেট, ইন সামার সিজনে বিকজ অফ এক্সেসিভ সোয়েটিং ব্লাড ভেসেল ডাইলেট হয়ে যায়। আর ব্লাড ভেসেল ডাইলেট হওয়ার জন্য ব্লাড প্রেশারটা কমে যায়। তার জন্য ব্লাড প্রেশার মেডিসিন অনেক ক্ষেত্রে ডোজ রিডিউস করতে হয়, কখনো আবার সেটা হয়তোবা টেম্পোরারিলি স্টপ করতেও হতে পারে। আদারওয়াইজ বিভিন্ন সমস্যা, হাইপোটেনশন মানে ব্লাড প্রেশার কমে যেতে পারে এক্সেসিভ। তো হিট রিলেটেড যে ইলনেস সেটা মাইনর হতে পারে বা মেজর হতে পারে। তো মাইনর হিট রিলেটেড ইলনেসের মধ্যে পড়ছে হিট ক্র্যাম্পস অ্যান্ড হিট সিনকো। তো হিট ক্র্যাম্প বলতে আমরা কি বুঝি, যে আমাদের মাসেলে ক্র্যাম্প হচ্ছে। হয়তো বা আপনারা অনেক ক্ষেত্রে দেখে থাকবেন ক্রিকেটার্সরা বা ফুটবলাররা অনেক ক্ষেত্রে ক্র্যাম্প হয়ে যায়।
তো দ্যাট ইজ বিকজ এক্সেসিভ সোয়েটিং অ্যান্ড শরীর থেকে ইলেকট্রোলাইটস কমে যাওয়া, পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম বা অন্যান্য ইলেকট্রোলাইটস কমে গেলে সেটা থেকে মাসেল ক্র্যাম্প হতে পারে। সো দিস আর অলদো এ পেইনফুল থিং বাট ইটস নট লাইফ থ্রেটেনিং। তো এটার জন্য আপনাকে প্রিভেনশন করতে হবে, আপনার ডিহাইড্রেশন প্রিভেনশন করতে হবে, ইলেকট্রোলাইট যেন ইমব্যালেন্স না থাকে সেটার প্রিভেনশন করতে হবে। সেকেন্ড যেটা মাইনর হিট রিলেটেড ইলনেস সেটা হচ্ছে হিট সিনকোপ, মানে অজ্ঞান হয়ে যাওয়া। স্পেশালি এল্ডারলি ইন্ডিভিজুয়ালসে সেটা হতে পারে, স্পেশালি যেটা আমি বললাম হিট মানে আউটসাইড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সামারে যেমন খুব বেশি থাকে তখন আমাদের ব্লাড ভেসেলগুলো ডাইলেট বা রিল্যাক্স হয়ে যায়। তো ব্লাড ভেসেলগুলো রিল্যাক্স হলে ব্লাড প্রেশারটা একটু কমে যায়। তো স্পেশালি এল্ডারলি ইন্ডিভিজুয়ালস যারা বসা থেকে হুট করে দাঁড়াতে যাচ্ছেন ওদের একটু মাথা ঘুরতে পারে বা একটু অজ্ঞান হয়ে যেতে পারেন, কারণ ব্লাড প্রেশারটা হুট করে একটু ফল করতে পারে। তো এটা হচ্ছে হিট সিনকোপ। তো অনেক পেশেন্ট আমরা দেখি যাদের স্পেশালি সামার টাইমে হুট করে দাঁড়ালে একটু মাথা ঘুরতে পারে বা অনেক ক্ষেত্রে একটু ট্রানজিয়েন্টলি অজ্ঞান হয়ে যেতে পারেন। সো দ্যাট ইজ নোন এজ হিট সিনকোপ। তো এগুলো হচ্ছে মাইনর হিট রিলেটেড ইলনেস। তেমনি মেজর হিট রিলেটেড ইলনেস হচ্ছে হিট এক্সহশন আর হিট স্ট্রোক। হিট স্ট্রোক ইজ লাইফ থ্রেটেনিং। তো হিট এক্সহশন হচ্ছে যখনই মতলব বেসিক্যালি বডি ইজ এক্সেসিভলি সোয়েটিং। তো এক্সেসিভলি সোয়েটিং হওয়ার জন্য কি হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, বিকজ ওয়াটার লস হচ্ছে বডি থেকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, সেটা থেকে ক্র্যাম্প হতে পারে, অ্যান্ড হাইপোটেনশন মানে ব্লাড প্রেশার কমতে পারে। তো ইউজুয়ালি পেশেন্ট কমপ্লেন করবে ক্র্যাম্পস, নসিয়া, ভমিটিং বা সামান্য একটু গিডিনেস লাগতে পারে, ইউরিন আউটপুট একটু কমে যেতে পারে। তো এগুলো হচ্ছে বা একটু হেডেক হতে পারে। সো দিজ আর সিমটমস অফ হিট এক্সহশন। বা উইকনেস, প্রচুর দুর্বল লাগতে পারে। সো দিজ আর দ্য সিমটমস অফ হিট এক্সহশন। আর সাধারণত হিট এক্সহশন পেশেন্টদের স্কিন থাকে ভেরি কোল্ড অ্যান্ড ময়েস্ট, কারণ দে আর সোয়েটিং এক্সেসিভলি। তো দিস ইজ আ স্টেজ ওয়ার ইউ শুড ট্রিট দ্য পেশেন্ট অ্যাক্টিভলি, কারণ এই স্টেজ যদি পেশেন্ট পেরিয়ে যায় তাহলে কিন্তু পেশেন্ট নেক্সট স্টেজ হিট স্ট্রোক হতে পারে, যেটা উইচ কুড বি লাইফ থ্রেটেনিং। তো হিট এক্সহশনে হচ্ছে এই সিমটমগুলো, যেগুলো বেসিক্যালি বিকজ অফ ডিহাইড্রেশন, excessive loss of water because of sweat, and electrolyte imbalance and loss of decrease in the blood pressure because of vasodilatation. তো এটা হচ্ছে হিট এক্সহশন। নেক্সট স্টেজ যেটা হচ্ছে সিভিয়ার ক্যাটেগরি and which could be life threatening also is heat stroke. তো হিট স্ট্রোকে কি হয়, বডির যেটা প্রোটেক্টিভ মেকানিজম ছিল যে বডির টেম্পারেচারকে বাড়তে না দেওয়া, বিকজ অফ বডিজ সোয়েটিং, ব্লাড ভেসেলস আর ডাইলেটিং, সোয়েটিং হচ্ছে, ঘাম বেশি হচ্ছে, সেটা থেকে বডির ইন্টারনাল টেম্পারেচারটা বাড়ছে না। কারণ আমাদের যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, বডির টেম্পারেচার কিন্তু একটা ন্যারো রেঞ্জে থাকে, 97.8 to 99, 100, 101 এই রেঞ্জে থাকে, 2 to 3 ডিগ্রি রেঞ্জে থাকে। কিন্তু যদি হিট বাইরে এক্সেসিভলি থাকে তখন বডি সেই হিটে টোটালি কাউন্টারঅ্যাক্ট করতে পারে না, তখন গিয়ে বডির টেম্পারেচার বাড়তে আরম্ভ করছে। তো সেটা হচ্ছে হিট স্ট্রোক, যখন বডি টেম্পারেচার মোর দেন 102 বা 103 বা 104 পর্যন্ত পৌঁছে যেতে পারে। অ্যান্ড এক্সেস অ্যামাউন্ট অফ কোর বডি টেম্পারেচার ক্যান ড্যামেজ ইয়ার অর্গান। তো সেটা পেশেন্ট ইউজুয়ালি কমপ্লেন করবে বিট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কমপ্লেন, যেমন পেশেন্টের সিভিয়ার হেডেক, ভমিটিং বা সামান্য কনফিউশন হতে পারে। আর অ্যাডভান্স স্টেজে পেশেন্ট ইভেন কনভালশন বা খিচুনি হতে পারে, ইভেন পেশেন্ট কোমাতেও চলে যেতে পারে। সো দিস আর লাইফ থ্রেটেনিং কন্ডিশন, হিট স্ট্রোক। তেমনই অন্যান্য অর্গানও কিন্তু দে আর ভেরি হিট সেন্সিটিভ। আমাদের ব্রেইন যেমন হিট সেন্সিটিভ, বডির ইন্টারনাল টেম্পারেচার যখন বেড়ে যায় দ্য ব্রেইন ক্যান গেট ড্যামেজড, সেটা থেকে খিচুনি হতে পারে, কনভালশন হতে পারে, কোমাতে পেশেন্ট চলে যেতে পারে। তেমনই কিডনি বা অন্যান্য অর্গানও কিন্তু হিট সেন্সিটিভ। যখনই বডির টেম্পারেচার বেড়ে যাচ্ছে এক্সেসিভলি ইন হিট স্ট্রোক, ইভেন কিডনি শাটডাউন হতে পারে। তো বিভিন্ন অর্গান ম্যালফাংশন করতে শুরু করে ইন হিট স্ট্রোক। তো দিস ইজ দ্য লাস্ট স্টেজ ওয়্যার লাইক ইট কুড বি লাইফ থ্রেটেনিং। তো তার জন্য আমাদের উচিত যে এই স্টেজে পৌঁছানোর আগেই পেশেন্টকে আমাদের প্রিভেনশন করতে হবে অ্যান্ড এডুকেটলি প্রিভেন্টিভ মেজার নিতে হবে। তো হিট ওয়েভ বা হিট রিলেটেড যে ইলনেস আমি যেগুলো বললাম সেগুলো প্রিভেনশনের উপায় কি? তো প্রিভেনশনের কমন উপায় হচ্ছে লাইক সিম্পল লাইফস্টাইল মডিফিকেশন, যেমন এক্সেসিভ আউটসাইড টেম্পারেচারে আপনি যাবেন না, সেটা সবাই জানে। ইউ শুড ইউজ প্রোটেক্টিভ হেড গিয়ার্স, স্পেশালি হ্যাট আপনাকে ব্যবহার করতে হবে যখন আপনি বাইরে যাচ্ছেন, স্পেশালি বাইরের টেম্পারেচার যখন খুব বেশি থাকে। হ্যাট আপনি ব্যবহার করুন যখন রোদে যাচ্ছেন, কিন্তু সেটাই আপনি খুলে নেবেন যখন আপনি কোনো শেডে যাচ্ছেন, কারণ যদি সেটা না খুলছেন আপনি তাহলে আপনার ঘাম কিন্তু ইভাপোরেট হতে পারবে না। আর ঘাম যদি বেশি না ইভাপোরেট হয় তাহলে কিন্তু সেটা থেকে বডির টেম্পারেচার বাড়তে পারে, আর সেটা থেকেই বিভিন্ন হিট রিলেটেড কমপ্লিকেশন হতে পারে, ইভেন হিট স্ট্রোকও হতে পারে। তো তেমনই আপনাকে লুজ ফিটিং ক্লথস পরতে হবে, যেগুলো নট টাইট ফিটিং, লুজ ফিটিং, and it should be cotton cloths.
কারণ কটন ক্লোথসে সোয়েটিং মেকানিজম মেনটেইন থাকে। যদি নাইলন বা পলিয়েস্টার বা ইউরোপ সিনথেটিক ম্যাটেরিয়াল থাকে, তো সিনথেটিক ম্যাটেরিয়াল শুড নট বি ইউজ, কারণ সিনথেটিক ম্যাটেরিয়াল কিন্তু ঘামকে মানে ইট ডাজন্ট অ্যালাউ দ্য সোয়েট টু গেট ইভাপোরেটেড। তো ইউ শুড ইউজ কটন ক্লোথস, লাইট ফিটিং ক্লোথস। অ্যান্ড আপনাকে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শুড বি লাইট কালার্ড ক্লোথস। যদি ডার্ক কালার ক্লোথ হয়, ডার্ক কালার কিন্তু হিট অ্যাবজর্ব করে, তো ইউ শুড ইউজ লাইট কালার ক্লোথস। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাদের বাইরে মানে খেলাধুলা করতে দেওয়াটা কিন্তু উচিত না, স্পেশালি যখন বাইরের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা বেশি থাকে, কারণ হিট রিলেটেড যে ইলনেস সেটা বাচ্চাদের আর এল্ডারলি, দিস আর দ্য টু কমন গ্রুপস দ্যাট প্রিডিসপোজ টু ডেভেলপ হিট রিলেটেড ইলনেস। কারণ বাচ্চাদের বডি সারফেস এরিয়া কম থাকে, তো যত বডি সারফেস এরিয়া কম থাকবে ঘামও কম হবে। আর ঘাম হচ্ছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, এটা প্রোটেক্টিভ মেকানিজম, এটা প্রোটেক্ট করছে এগেইনস্ট মেজর হিট রিলেটেড ইলনেস। আর এল্ডারলিজ, যাদের বয়স বেশি, যারা সিনিয়র সিটিজেন আছেন, ওদের অ্যাকচুয়ালি থার্স্ট মেকানিজম অনেক ক্ষেত্রেই অল্টার থাকে, মানে ওদের ততটুকু তেজটা পায় না। একজন ইয়াং পেশেন্টের, একজন ইয়াং পার্সনসের যতটুকু তেজটা পাবে সেকেন্ডারি টু হিট, একজন এল্ডারলির কিন্তু ততটুকু তেজটা পাবে না। সো দেয়ার থার্স্ট মেকানিজম ইজ অল্টার্ড বিকজ অফ মেডিকেশনস। অ্যান্ড ওদের যে ঘামের যে ফ্রিকোয়েন্সি বা অ্যামাউন্ট অফ সোয়েটিং ইজ অলসো লেস ইন এল্ডারলি, বিকজ ওরা অনেক ক্ষেত্রে অনেক মেডিসিন নিচ্ছে, আর অনেক মেডিসিনই কিন্তু ঘাম দে প্রিভেন্ট সোয়েটিং, স্পেশালি অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন বা কিছু কিছু অন্যান্য মেডিকেশন আছে যেটা থেকে ঘাম মানে ঘাম এটা হতে দেয় না। সো যখনই আপনার ঘাম কম হবে, আপনার কিন্তু বডির টেম্পারেচার বাড়তে আরম্ভ করবে। অ্যান্ড ইভেন বাইরে টেম্পারেচার হয়তো বা ততটুকু না, কিন্তু তথাপিও কিন্তু আপনার হিট রিলেটেড কমপ্লিকেশনস বা হিট রিলেটেড ইলনেস হতে পারে। তো বাচ্চারা আর এল্ডারলি দে আর প্রিডিসপোজ টু ডেভেলপ হিট রিলেটেড কমপ্লিকেশনস। আর বাচ্চাদের স্পেশালি আনঅ্যাটেন্ডেড কোনো জায়গায় ছেড়ে দেবেন না, স্পেশালি কার্স। ওরকম অনেক নিউজে দেখা যায় কি কারে বাচ্চাদের রাখা হয়েছিল ইভেন ফর 5 or 10 minutes ইন এ ক্লোজড কার অ্যান্ড দ্য চাইল্ড হ্যাজ ডাইড বিকজ অফ হিট। কারণ যখনই কারের মধ্যে থাকে, দ্য হিট জেনারেশন ইজ মাচ মোর, স্পেশালি যদি কারের শিল্ডগুলো বন্ধ থাকে। তো নো কিড শুড বি রিমেইন আনঅ্যাটেন্ডেড। তেমনই আপনাকে ডিহাইড্রেশন প্রিভেনশনের জন্য ইউ শুড টেক প্লেন্টি অফ ফ্লুইডস। ফ্রুটসের মধ্যে বেস্ট ইজ অবভিয়াসলি জল বা ওয়াটার, প্লেইন ওয়াটার। কিন্তু আপনি যখনই জল নেবেন, ইউ শুড টেক, যখন আপনি বাড়িতে থাকছেন অবভিয়াসলি ইউ ক্যান টেক ওয়াটার ফ্রম ইয়ার হোম, ফিল্টার্ড ওয়াটার। কিন্তু যখন আপনি বাড়ির বাইরে থাকছেন, মেক ইট এ পয়েন্ট দ্যাট ইউ ক্যারি এ ওয়াটার বটল, বিকজ ডু নট ড্রিঙ্ক সামথিং ফ্রম রোড সাইড। কারণ রোড সাইডে আপনি যখনই জল খাচ্ছেন, ইট মে নট বি হাইজেনিক, সেটা থেকে অনেক জলবাহিত রোগ হতে পারে, যেমন টাইফয়েড বা ডায়রিয়া বা অন্যান্য ইভেন হেপাটাইটিস পর্যন্ত হতে পারে। তো শুড টেক হোম ওয়াটার ফ্রম হোম হুইচ ইজ ফিল্টার্ড। আর প্লাস্টিক বটল ব্যবহার করবেন না, ইউ শুড ইউজ মোর অফ এ গ্লাস বটল অর সেরামিক বটল। প্লাস্টিকে থাকে বিপিএ হুইচ কুড বি টক্সিক ফর ভেরিয়াস অর্গানস অফ ইয়ার বডি, তো ডু নট ইউজ প্লাস্টিক বটল। তেমনই আমরা গরমকালে গ্রীষ্মকালে প্রায়ই দেখি যে রোড সাইডে অনেক জুস শপ বা অন্যান্য শপ থাকে, যেটা থেকে অনেকেই জুস নিচ্ছেন, সুগার কেন জুস, আখের রস বা অন্যান্য ফ্রুট জুস বা প্যাকেটের জুস, কোল্ড ড্রিঙ্কস। তো এগুলো নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ যেগুলো ফ্রুট জুস আছে যেমন আখের রস বা অন্যান্য যারা রোড সাইডের ফলের রস বিক্রি করছে, মে নট বি হাইজেনিক, সেটা থেকে আপনার অনেক জলবাহিত রোগ হতে পারে, ইভেন হেপাটাইটিস পর্যন্ত হতে পারে। তেমনই আমরা আগের অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি, ফ্রুট জুস অ্যাকচুয়ালি ইজ নট গুড ফর হেলথ। অন এক্সেসিভ অ্যামাউন্ট অফ জুস, ফ্রুট জুস ইজ, ফ্রুট আপনার জন্য ভালো, বাট ফ্রুট জুস মে নট বি দ্যাট গুড, কারণ ফ্রুট জুসে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে, যেটা থেকে আপনার ফ্যাটি লিভার বা অন্যান্য সমস্যা হতে পারে, অ্যাবডোমিনাল ফ্যাট হতে পারে। তো ফ্রুট জুস শুড বি অ্যাভয়েডেড। আপনি ফ্রুটস নিতে পারেন, স্পেশালি যেগুলোতে ফ্রুটসে ওয়াটার কন্টেন্ট বেশি, যেমন ওয়াটারমেলন বা তরমুজের প্রচুর পরিমাণে ইট হ্যাজ লটস অফ ওয়াটার, তো আপনি তরমুজ নিতে পারেন। তো অ্যাভয়েড টেকিং ফ্রুট জুসেস অ্যান্ড আউটসাইড স্পেশালি ফ্রুট জুসেস অ্যান্ড ওয়াটার। তেমনই যেমন বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক আছে, তো কোল্ড ড্রিঙ্ক গ্রীষ্মকালে সাধারণত আমরা অনেকেই নিই সোডা বা কোল্ড ড্রিঙ্ক। তো কোল্ড ড্রিঙ্ক অলসো শুড বি অ্যাভয়েডেড, কারণ কোল্ড ড্রিঙ্কসে দেখা গেছে একটা 250 ml অফ কোল্ড ড্রিঙ্কে 24 to 25 grams অফ সুগার আছে, প্লেন সুগার। 24 grams অফ সুগার মানে হচ্ছে 6 টিস্পুন অফ সুগার, মানে ছোট্ট একটা 250 ml অফ কোল্ড ড্রিঙ্ক অর এনি ফ্রুট জুসে 6 টিস্পুন সুগার আছে, দিস আর লোডেড উইথ সুগার। আর এই সুগারি ড্রিঙ্কস নেওয়ার জন্যই কিন্তু যত ফ্যাটি লিভার, হাই ইউরিক অ্যাসিড, মেটাবলিক সিন্ড্রোম, অ্যাবডোমিনাল ওবেসিটি আর বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তো বেসিক্যালি ইউ শুড
টেক মোর অফ প্লেন ওয়াটার অ্যান্ড দ্যাট টু ওয়াটার ফ্রম হোম। আর যেহেতু হিট রিলেটেড ইলনেসে হিটে বিকজ অফ এক্সেসিভ সোয়েটিং শুধু যে ডিহাইড্রেশন হচ্ছে সেটা না, ডিহাইড্রেশন প্রিভেনশনের জন্য আপনি ওয়াটার নেবেনই। কতটুকু জল নেবেন? এ গুড রুল অফ থাম ইজ দ্যাট আপনি ততটুকু জল নিন যতটুকু জল নিলে আপনার ইউরিন ক্লিয়ার হচ্ছে। কারণ যখনই আপনার ইউরিন ডার্ক কালারের হচ্ছে, ইট ইন্ডিকেটস দ্যাট ইউ আর হ্যাভিং ডিহাইড্রেশন। আপনাকে জল নেওয়াটা ইনক্রিজ করতে হবে। তো টেক দ্যাট অ্যামাউন্ট অফ ওয়াটার হুইচ উইল গিভ ইউর ইউরিন লাইট কালার। যখন ইউরিন লাইট কালার হবে তার মানে ইউ আর টেকিং গুড অ্যামাউন্ট অফ ওয়াটার, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার। তো ইউ শুড টেক ওয়াটার। তেমনই আপনাকে টি, কফি, অ্যালকোহল থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ টি, কফি, অ্যালকোহল স্পেশালি এটা ওয়াটার লস হয়, মানে আপনার কিডনি থেকে কিন্তু জল বেরিয়ে যায়। বিকজ আমাদের একটা হরমোন থাকে যেটা নাম হচ্ছে অ্যান্টিডাইরেটিক হরমোন, যেটা বেসিক্যালি ওয়াটার বা জল প্রিজার্ভ করছে। কারণ আমাদের সামার সিজনে জল প্রিজার্ভ করতে হবে, জলটা বেশি থাকতে হবে বডিতে, কারণ ঘামে জল বেরিয়ে যাচ্ছে। আর টি বা এক্সেস টি বা কফি বা অ্যালকোহল, এই যে হরমোন যেটা আছে অ্যান্টিডাইরেটিক হরমোন, এটা ইনহিবিট করছে। তার মানে আমাদের শরীর, কিডনি জল ধরে রাখতে পারছে না, জলটা এক্সিড করে দিচ্ছে। তার মানে আপনাদের ডিহাইড্রেশন হওয়ার টেন্ডেন্সি সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তো টি, এক্সেস টি, কফি অ্যান্ড অ্যালকোহল শুড বি অ্যাভয়েড। তো প্লেন ওয়াটার নিন। প্লেন ওয়াটারে সামান্য আপনি একটু নুনও দিতে পারেন, বিকজ ইলেকট্রোলাইটস নিডস টু বি রিপ্লেনিশড। কারণ আমাদের ঘামের জন্য আমাদের শরীর থেকে ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি হয়ে ক্র্যাম্পস হতে পারে। তেমনি আপনি নিম্বু পানি নিতে পারেন। বাড়িতে আপনি নিম্বু পানি সামান্য একটু নমক দিয়ে, একটু নুন দিয়ে আপনি নিম্বু পানি নিতে পারেন। আপনি বাটার মিল্ক নিতে পারেন বা লস্যি, যেটা আনসুইটেন্ড লস্যি। কারণ বাটার মিল্ক বা লস্যিতে বেসিক্যালি কার্ড দিয়ে বা দই দিয়ে তৈরি করা হয়। দই হচ্ছে একটা প্রোবায়োটিক। আর প্রোবায়োটিক মানে হচ্ছে ইট ইজ গুড ফর ইউর গাট, মানে আপনার ইন্টেস্টাইনের জন্য, আপনার হেলথের জন্য ইজ ভেরি গুড। ইট কিপস ইউর ডাইজেশন নর্মাল। তো ইউ ক্যান টেক লস্যি, আনসুইটেন্ড লস্যি, নট সুইটেন্ড। ইউ ক্যান টেক বাটার মিল্ক, you can take nimbu pani, you can take jaljeera, and obviously you should take lots of water, and you should avoid taking all these fruit juices, fruit juice নেওয়া বা বিভিন্ন প্যাকেজ যেগুলো জুস আছে বা কোল্ড ড্রিঙ্কস আছে বা সোডাস, এগুলো নেওয়া থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। বাইরের যেগুলো আছে বিভিন্ন ফ্রুট জুস বা বিভিন্ন রোড সাইড যেগুলো ভেন্ডার, সেগুলো নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে। তো আশা করছি টিপসগুলো আপনাকে সাহায্য করবে, অ্যান্ড আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ার।